আজকে আমরা ডিসকাস করব রেসপিরেটরি সিস্টেম অফ ফিজিওলজি। আচ্ছা, প্রথমেই আসি জোন। সাধারণত রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে দুইটা জোন আমরা সাধারণত পড়ে থাকি। আমাদের বডিতে রেসপিরেটরি সিস্টেমটা কোত্থেকে শুরু হয়? ফার্স্টে হচ্ছে নস্ট্রিল, এরপর আসে হচ্ছে কি ট্রাকিয়া, এরপরে হচ্ছে ব্রঙ্কাস, যেটা আছে হচ্ছে রাইট এবং লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। এরপরে আসে হচ্ছে সেকেন্ডারি ব্রঙ্কাস, এটার একটা নাম হচ্ছে লোবার ব্রঙ্কাস। এরপরে আসে হচ্ছে টারশিয়ারি ব্রঙ্কাস, যেটার একটা নাম হচ্ছে সেগমেন্টাল ব্রঙ্কাস। টারশিয়ারি ব্রঙ্কাস থেকে পরপর এই টোটাল জোনটা বিভিন্নভাবে 16বার ডিভাইডেশন হয়। ডিভাইডেশন হতে হতে এক সময় টার্মিনাল ব্রঙ্কাস ক্রিয়েট হয়। টার্মিনাল ব্রঙ্কাস থেকে লোবিউলার ব্রঙ্কিউল, এরপর টার্মিনাল ব্রঙ্কিউল, সবশেষে টার্মিনাল ব্রঙ্কিউল থেকে আসে হচ্ছে রেসপিরেটরি ব্রঙ্কিউল। রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে এরপরে আসে হচ্ছে অ্যালভিউলার, ছোট ছোট ইউনিট থাকে। রেসপিরেটরি ব্রঙ্কিউলটা যদি এমন থাকে তাহলে এটা থেকে পরবর্তীতে ছোট ছোট ইউনিট ক্রিয়েট হয়, ঠিক আছে? ইউনিটগুলো হচ্ছে এক একটা অ্যালভিউলি। এটারই কিছু পার্ট হচ্ছে অ্যালভিউলার ডাক্ট, অ্যাট্রিয়াম, অ্যালভিউলার স্যাক, and at last alveolus. আচ্ছা, তো এখন যেটা দেখলাম যে এটা টোটাল হচ্ছে আমার নস্ট্রিল থেকে টোটাল রেসপিরেটরি জোনটা। আচ্ছা, এখন এটার মধ্যে নস্ট্রিল থেকে শুরু করে টোটালি যে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত টোটালি রেসপিরেটরি যে ট্র্যাকটা সেটা ডিভাইডেশন হয় হচ্ছে টোটালি 23 বার। আর নস্ট্রিল থেকে শুরু করে রেসপিরেটরি ব্রঙ্কিউলের আগ পর্যন্ত, মানে আমরা এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত এরিয়া, এটাকে আমরা বলবো হচ্ছে কন্ডাক্টিং জোন। আর রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে অ্যালভিওলাস পর্যন্ত এটাকে আমরা বলবো হচ্ছে রেসপিরেটরি জোন। আমরা সাধারণত জানি যে একটা হিউম্যান বডিতে সাধারণত 300 ml অ্যালভিওলাস থাকে। আর অ্যালভিওলাসের যেই ডিপার্টমেন্টটা, এটা হচ্ছে এমন একটা ডিপার্টমেন্ট যেখানে হচ্ছে তোমার লাংসে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা সাধারণত হয়ে থাকে। মানে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড যে ট্রান্সপোর্ট,
সেই অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টটা সাধারণত এখানেই হয়ে থাকে। আর অনেক সময় ভাইবা বোর্ডে কোশ্চেন করে যে ব্রঙ্কাস এবং ব্রঙ্কাস আর ব্রঙ্কিউল, যেটা ব্রঙ্কিউলের মধ্যে পার্থক্য কী। ব্রঙ্কিউলে সাধারণত কোনো কার্টিলেজ, গ্ল্যান্ড, গবলেট সেল, মাসেল লেয়ার, মিনি ইলাস্টিক ফাইবার এগুলো থাকে না, যেটা ব্রঙ্কাসে থাকে। এখন আসছি আমরা যে আমাদের অ্যালভিওলাসে কী কী ধরনের সেল রয়েছে। 3 ধরনের সেল আমরা সাধারণত পেয়ে থাকি। একটা টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট এবং অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আচ্ছা, টাইপ 1 নিউমোসাইট সেটা এক ধরনের ফ্ল্যাট স্কোয়ামাস সেল, যেটা 97% যে অ্যালভিওলার সারফেসের ভিতরে যে এপিথেলিয়াম আছে ওই সারফেস এপিথেলিয়াম সেলগুলোকে ক্রিয়েট করে। আর টাইপ 2 নিউমোসাইট সেটা এক ধরনের কিউবয়েডাল সেল, যেটা অ্যালভিওলিকে রিপেয়ার করতে সাহায্য করে এবং এটার মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ফাংশন সারফেক্ট্যান্ট তৈরি করে। সারফেক্ট্যান্ট অ্যালভিওলাসের জন্য প্লাস হোল লাংসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট, যেটা সম্পর্কে আমরা পরবর্তীতে পড়ব। 3 নম্বর সেলটির নাম অ্যালভিওলার ম্যাক্রোফেজ, যেটা লাংসে যদি কোনো রোগ জীবাণু, কোনো জার্ম, কোনো সাইটোকাইন, বিভিন্ন ধরনের ইমপিউরাইটিস যদি এন্টার করে, তাহলে অ্যালভিওলার ম্যাক্রোফেজ সেখানে সৈনিকের মতন কাজ করে, মানে লাংসকে বিভিন্ন ধরনের জার্ম থেকে সে ডিফেন্স করে। এটাই অ্যালভিওলাস টোটালি কী কী সেল নিয়ে গঠিত। এখন আসি আমরা ডেড স্পেস। ডেড স্পেস জিনিসটা সাধারণত কি লাংসের ক্ষেত্রে। নর্মালি ডেড স্পেসের আমরা একটা ভলিউম পাই, সেটা 150 ml। ডেড স্পেস সাধারণত 3 ধরনের রয়েছে: অ্যানাটমিক্যাল, অ্যালভিওলার এবং ফিজিওলজিক্যাল। অ্যানাটমিক্যাল ডেড স্পেসটা কি? অ্যানাটমিক্যাল ডেড স্পেসটা লাংসের এমন কিছু জায়গা যেখানে বাতাস থাকে, দ্যাট মিনস এয়ার প্রেজেন্ট, ঠিক আছে, এয়ার প্রেজেন্ট বাট নো গ্যাস এক্সচেঞ্জ। মানে এখানে বাতাস থাকবে কিন্তু কোনো গ্যাস এক্সচেঞ্জ হবে না। আমরা টোটালি লাংসের কন্ডাক্টিং জোন যতটুকু পড়েছিলাম, নস্ট্রিল থেকে রেসপাইরেটরি ব্রঙ্কিওলের আগ পর্যন্ত, ওটাই মূলত আমার অ্যানাটমিক্যাল ডেড স্পেস। নেক্সট আসি অ্যালভিওলার ডেড স্পেস। অ্যালভিওলার ডেড স্পেসটা অ্যালভিওলিতে এমন কিছু জায়গা থাকে যেখানে হিউজ পরিমাণ এয়ার থাকলেও কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় না। কিন্তু অ্যালভিওলির সব জায়গাতে আবার এমন নয়, অ্যালভিওলির কিছু জায়গাতে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়, কিছু জায়গাতে হয় না। সেই যে জায়গাগুলোতে হয় না সেটাকে আমরা বলছি অ্যালভিওলার ডেড স্পেস। আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস, ফিজিওলজিক্যাল ডেড স্পেস আরও সহজ। এটা অ্যানাটমিক্যাল ডেড স্পেস এবং অ্যালভিওলার যে ডেড স্পেস সেটার যোগফল, এটাকেই বলে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এখন আমরা আসি মাসেল অফ রেসপিরেশন। রেসপিরেশনে কি কি মাসেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। এখন আমরা আসি মাসেল অফ রেসপিরেশন, দ্যাট মিনস রেসপিরেশনের ক্ষেত্রে কি কি মাসেল কাজ করে থাকে। রেসপিরেশনে সাধারণত 2টা ফেজ রয়েছে, একটা ইন্সপিরেশন আর একটা এক্সপিরেশন, ঠিক আছে। এখন ইন্সপিরেশনের ক্ষেত্রে মেজর মাসেল 2টা, একটা আমাদের ডায়াফ্রাম, আর ইন্সপিরেশনের শুরুতে যেহেতু আই ওয়ার্ডটা রয়েছে সেক্ষেত্রে ইন্সপিরেশনে আরেকটা মাসেল কাজ করবে, সেটা এক্সটার্নাল ইন্টারকোস্টালিস। আর এক্সপিরেশনের ক্ষেত্রে কাজ করবে ইন্টারনাল ইন্টারকোস্টালিস, যেহেতু ই আছে শুরুতে, মাসেলের নামে শুরু আই দিয়ে। এছাড়াও রয়েছে অ্যাবডোমিনিস মাসেল এবং সাবকোস্টালিস।
এছাড়াও এগুলোর বাইরে যদি আমি ফোর্সফুল ইন্সপিরেশন চিন্তা করি তাহলে অনেক মাসেল কাজ করে, যেমন স্ক্যালিনি, স্টার্নোক্লিডোম্যাস্টয়েড মাসেল, সেরেটাস, পেক্টোরালিস মেজর মাইনর, এরপরে হচ্ছে কোয়াড্রাটাস ল্যাম্বোরাম। আর যদি এক্সপিরেশন ফোর্সফুল মানে খুব ফোর্সের সঙ্গে আমি আমার লাংসের ভেতরে থাকা এয়ারটাকে ছেড়ে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কাজ করবে হচ্ছে বেশ কিছু মাসেল, যেমন ট্রান্সভার্সাস থোরাসিস, রেকটাস অ্যাবডোমিনিস, ল্যাটিসিমাস ডরসি, সেরেটাস পোস্টেরিয়র ইনফিরিয়র, এসব, যেটা হচ্ছে একটু বইই আসলে পাওয়া যাবে। এখন কথা হচ্ছে যদি আমার এখানে ইন্সপিরেশনে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলটা কন্ট্রাক্ট করে তাহলে আমার সাধারণত কি ঘটনা ঘটে? যদি এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল ইন্সপিরেশনের সময় কন্ট্রাক্ট করে তাহলে হচ্ছে আমার দুটো ডায়ামিটার বাড়ে, একটা হচ্ছে লাংসের অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বাড়ে, আরেকটা হচ্ছে লাংসের ট্রান্সভার্স ডায়ামিটার বাড়ে, দুইটাই হচ্ছে বাড়বে। অপরদিকে আমার যদি ডায়াফ্রাম ইন্সপিরেশনের সময় কন্ট্রাক্ট করে তখন আমার বাড়ে হচ্ছে ভার্টিক্যাল ডায়ামিটার। ভার্টিক্যাল ডায়ামিটার বাড়ে, তার মানে এই ডায়ামিটারগুলো বাড়লেই আমার ইন্সপিরেশনটা সম্ভব হচ্ছে বা ইন্সপিরেশনটা প্রসিড হচ্ছে সামনের দিকে। এখন আসছি আমি যে আমাদের রেসপিরেটরি আমাদের লাংসের ফাংশন কি কি। লাংসের সাধারণত অনেক ফাংশন রয়েছে, কিন্তু এর মধ্যে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু ফাংশন সেটা আমি হচ্ছে এখানে উল্লেখ করেছি। প্রথম হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে, সারফেক্টেন্ট তৈরি করে, সারফেক্টেন্ট তৈরি করার মাধ্যমে লাংসের সারফেস টেনশন কমে এবং অ্যালভিওলিটা কলাপস হয়ে যায় না, তার মানে অ্যালভিওলিটা চুপসে যায় না এবং লাংসটা সঠিকভাবে এক্সপ্যান্ড করতে পারে। 3 নম্বর হচ্ছে এন্ডোক্রাইন ফাংশন, মানে লাংস হচ্ছে কিছু হরমোন এনজাইম প্রডিউস করে, এর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম, যেটা হচ্ছে লাংসের ভেতরেই এনজিওটেনসিন 1কে এনজিওটেনসিন 2তে পরিবর্তিত হতে সাহায্য করে। এরপর লাংসের কিছু এক্সক্রিয়েটরি ফাংশন রয়েছে, কিছু কিছু জিনিস লাংস এক্সক্রিট করে, যেমন হচ্ছে অ্যামোনিয়া, কিটোন বডি, এসেনশিয়াল কিছু অয়েল। এরপর হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্স মেনটেন করে। কিভাবে সেটা মেনটেন করছে? লাংস থেকে তো লাংসে অক্সিজেন ঢুকছে, কিন্তু লাংস থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তো বের হয়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার মাধ্যমে লাংস কি করে একবার হচ্ছে হাইড্রোজেন বের করে দেয়, ওইভাবে হচ্ছে পিএইচ বাড়িয়ে কমিয়ে লাংস হচ্ছে তার নিজের অ্যাসিড বেস ব্যালেন্সটা মেনটেন করে। এবং একই সাথে হচ্ছে যে এয়ারটা আমরা হচ্ছে এক্সপিরেশনের সময় বের করে দেই, ওইটা বের করে দেওয়ার মাধ্যমে লাংস হচ্ছে তার নিজের টেম্পারেচার খুব ভালোভাবে মেনটেন করতে পারে।